আমরা আজকের লেকচারটা শুরু করছি। ওটা নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে পরে আমরা আলোচনা করব। আজকের লেকচারটা আমরা যেখানে লাস্ট দিন শেষ করেছিলাম সেটা হচ্ছে কনসেপ্টস অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন। আমরা মেকানিক্যাল প্রপার্টিজ অফ মেটেরিয়ালস দেখছিলাম। মেকানিক্যাল প্রপার্টিজ এর জন্য শুরুতে আমরা দেখছিলাম স্ট্রেস আর স্ট্রেইনের যে বিষয়টা, যে আমরা যখন একটা ফোর্স অ্যাপ্লাই করব একটা মেটেরিয়ালের উপরে, সেটা হলো সেই ফোর্স পার ইউনিট এরিয়া, সেটাকে আমরা বলছি স্ট্রেস। আর যতটা ডিফর্মেশন হলো বা যতটা ওই স্ট্রেস দেওয়ার কারণে যতটা ডিফর্ম হলো মেটেরিয়ালটা বা যতটা ডিসপ্লেস হলো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি স্ট্রেইন দিয়ে, সাইলন। স্ট্রেইনটা হচ্ছে চেঞ্জ ইন লেংথ, আর এটার ইউনিট লেস হয় কারণ উপরেও লেংথ নিচেও লেংথ, ইউনিটটা কাটাকাটি চলে যায়, এটা ইউনিট লেস। আর এটা হচ্ছে এটার ইউনিটটা মেগা প্যাসকেল হতে পারে, এটার ইউনিটটা তোমার কিলো প্যাসকেল হতে পারে। সেটা আমরা কিভাবে কি লোড নিচ্ছি কি এরিয়া নিচ্ছি সেটার উপরে ডিপেন্ড করবে। এখানে আমরা লাস্ট দিন শেষ করেছিলাম। আজকে আমরা দেখছি হলো এই যে স্ট্রেস বা স্ট্রেইন যেটা বলছি সেটা কিভাবে আমরা এই যে এই প্রপার্টি গুলো, যে একটা মেটেরিয়ালের যে বিভিন্ন মেকানিক্যাল প্রপার্টি, সেই প্রপার্টি গুলো আমরা কিভাবে জানবো। একটা মেটেরিয়ালকে তো হাতে নিয়ে আমরা বলতে পারবো না যে এটা এতটা হার্ড বা এটা এতটা সফট বা এটা ডাকটাইল বা এটা ব্রিটল বা এটা হচ্ছে যে এতটা ইল্ড স্ট্রেংথ আছে। কোনো নিউমেরিক্যাল ভ্যালু তো আমরা এটাকে হাতে নিয়ে বলতে পারবো না। হ্যাঁ, আমরা হয়তো একটা কম্পারেটিভ অ্যানালিসিস করতে পারি যে হ্যাঁ এটার চাইতে এটা সফট বা এটার চাইতে এটা হার্ড, কিন্তু একটা ভ্যালু পাওয়া যে এখানে কখন আসলে ডিফরমেশনটা শুরু হচ্ছে এই মেটেরিয়ালটাতে, বা তোমার এটা কতটা হার্ড, কতটা পর্যন্ত লোড নিতে পারে, এটা কি 5 কিলো নিউটন পর্যন্ত লোড নিতে পারে পার ইউনিট এরিয়াতে নাকি 10 কিলো নিউটন নিতে পারে। এই নিউমেরিক্যাল ভ্যালুটা কিন্তু আমরা দিতে পারছি না যতক্ষণ আমরা কিছু টেস্ট করছি। এবং সেই ভ্যালুগুলো আমাদের কোথায় দরকার হয়, সেই ভ্যালুগুলো দরকার হয় ডিজাইন করার জন্য। খুবই ইম্পর্টেন্ট ওই ভ্যালুগুলো ডিজাইন করার জন্য, যে একটা মেটেরিয়াল কখন ডিফর্ম করা শুরু করবে, কখন সে প্লাস্টিক্যালি ডিফর্ম করবে, কখন সে ইলাস্টিক্যালি ডিফর্ম করবে। প্লাস্টিক ডিফর্মেশন তো আমরা বুঝি যখন সে পার্মানেন্ট ডিফর্মেশন তার যখন হচ্ছে, সে আর আগের অবস্থায়, যদি তুমি লোডটা সরিয়েও নাও, সে আর আগের অবস্থায় ফেরত যেতে পারবে না। তো কখন কত লোডে গিয়ে ওই মেটেরিয়ালটা এরকম ভাবে ডিফর্ম করা শুরু করবে, সেই সমস্ত বিভিন্ন ইনফরমেশন যেগুলো আমাদের ডিজাইন বা ক্যালকুলেশনের জন্য দরকার হয়, সেগুলো আমরা বিভিন্ন টেস্ট করে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আমরা জানতে পারি। তো সেটার মধ্যে খুব কমন একটা টেস্ট হচ্ছে টেনসাইল টেস্ট। এটার সাথেই আমাদের সেশনাল আছে। এই টেনসাইল টেস্ট আমি তোমাদেরকে সেশনালে ভিডিওর মাধ্যমে বা যেটা ওই যে লাইভের মাধ্যমে দেখায় দিব যে কিভাবে টেনসাইল টেস্ট করে আমরা মেটেরিয়ালের বিভিন্ন প্রপার্টি জানতে পারি। আজকে আমরা টেনসাইল টেস্টটা কি সেটা করে আমরা আসলে কোন কোন প্রপার্টিগুলো জানতে পারবো সেই জিনিসগুলো আগে বলি। One of the most common mechanical stress strain tests is performed in tension. একটা স্পেসিমেনকে দেখো, এখানে একটা স্কিমেটিক ভিউ দেয়া হয়েছে একটা টেনসাইল টেস্টিং মেশিনের। এখানে স্পেসিমেনটা রাখা হয়েছে মাঝখানে, আর এখানে একটা এক্সটেন্সোমিটার দেখাচ্ছে, যে এটা দিয়ে আসলে মেজার করা হচ্ছে যে স্পেসিমেনটাকে যদি আমরা টানি, এটাকে আটকে দিয়ে গ্রিপ করে যদি আমরা টানি, তাহলে এটা কতটুকু পর্যন্ত লম্বা হবে সেটা মেজার করার জন্য এখানে একটা এক্সটেন্সোমিটার আছে। টেনসাইল লোড দিয়ে টানা হচ্ছে, টেনসাইল লোড দিচ্ছি আমরা। আর কম্প্রেসিভ লোড দিলে এটাকে এখানে এভাবে করে কম্প্রেস করা হয়। এই একই মেশিনেই ওটা করা যায়। টেনসাইল টেস্টিং যেই মেশিনে করি সেই মেশিনেই আমরা কম্প্রেসিভ লোডও দিতে পারি। দেখো এখানে একটা যে অংশটা আছে এবং এখানে মনে হচ্ছে থ্রেড করা আছে, এটা কি এরকম ঘুরতে থাকে, সেজন্য এই যে এই অংশটা মুভিং ক্রসেড, এটা উপরে নিচে যেতে পারে, এই অংশটা উপরে নিচে যেতে পারে। আর এখানে যেহেতু গ্রিপ করা থাকে, এটা যখন নিচের দিকে যায় তখন এটা টানতে থাকে স্পেসিমেনটাকে, আর এটা যখন উপরের দিকে উঠতে থাকে তখন হলো এটা কম্প্রেস করে। তো এই টেনশন টেস্টটা, this tension test can be used to ascertain several mechanical properties of materials that are important in design.
যেটার কথা আমি বললাম যে টেনশন টেস্ট আমরা কেন করব বা টেনসাইল টেস্ট আমরা কেন করব, আমরা মেটেরিয়ালের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা জানতে পারি এই টেস্টের মাধ্যমে, সেটা আমাদের ডিজাইনে কাজে লাগে। কি ধরনের ডিজাইন? মনে করো তুমি একটা ব্রিজের ডিজাইন করবা, সেখানে তুমি মনে করো যে মেটেরিয়াল ইউজ করছো সেটার প্রপার্টি, বা তুমি একটা বিল্ডিং এর ডিজাইন করছো, সেখানে তোমার জানতে হবে যে মেটেরিয়ালগুলো আমরা ইউজ করছি সেটা আসলে কতটা লোড ক্যারি করতে পারবে, তো সেই ডিজাইনগুলো জানতে হয়। তা আমাদেরকে সেই মেটেরিয়ালের প্রপার্টিগুলো, আমরা তো ডিজাইন করি না, আমরা সেই ভ্যালুটা যারা হচ্ছে ডিজাইন করেন, সিভিল ইঞ্জিনিয়ার যারা স্ট্রাকচারাল ডিজাইন করেন, তাদেরকে আমরা সেই ভ্যালুটা প্রোভাইড করি। এবং এই যে মেটেরিয়ালের যে বিভিন্ন ধরনের মেকানিক্যাল প্রপার্টি, সেই প্রপার্টিগুলো আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি বা কি কারণে আসলে প্রপার্টিগুলো খারাপ হয়, সেগুলো হচ্ছে আমাদের কাজ। মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে বিভিন্ন প্রপার্টি ইমপ্রুভ করা। আমাদের কাজ কিন্তু ডিজাইন করা না, আমরা সেই ডিজাইনের জন্য যেই প্রপার্টিটা দরকার সেইটা কিভাবে মেটেরিয়ালের মধ্যে ডেভেলপ করতে পারি, সেটা আমরা সেই ডিজাইনটা আমরা করি। আমরা বিল্ডিং এর ডিজাইন বা ব্রিজের ডিজাইন এগুলো আমরা করি না, সেখানে যে মেটেরিয়ালটা ইউজ হচ্ছে সেটা যাতে রিকোয়ার্ড প্রপার্টি থাকে সেটা আমরা এনশিওর করি। এখন দেখো, মনে করো আমরা বিভিন্ন রকম টেস্ট করা হচ্ছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার একটু নেটওয়ার্ক আজকে এখানে খারাপ দেখাচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, তো আমরা হচ্ছে মনে করো যে কেউ একজন ঢাকাতে বসে টেস্ট করছে, আবার কেউ একজন খুলনায় বসে টেস্ট করছে, বা অন্য একটা দেশে টেস্ট করছে, কেউ ইংল্যান্ডে করছে, কেউ ইউএসএ তে করছে। এখন আমার কাছে একটা স্টিলের রড আছে, তার কাছেও একটা স্টিলের রড আছে। সে বলতে চাচ্ছে যে আমার স্টিলের রডটার প্রপার্টি ভালো, এটার স্ট্রেংথ অনেক ভালো, এটা 500 মেগাপ্যাসকেল পর্যন্ত টেনসাইল স্ট্রেংথ এটার। আর আমি বলছি যে না, আমারটাই ভালো, আমারটা হচ্ছে 600 মেগাপ্যাসকেল পর্যন্ত। এখন আমরা কিভাবে বুঝবো যে কারটা আসলে ভালো? সেও তো টেনসাইল টেস্ট করলো, আমিও টেনসাইল টেস্ট করলাম, কিভাবে বুঝতে পারবো যে কারটা আসলেই এতটা হচ্ছে? সেই জন্য একটা ইন্টারন্যাশনালি কিছু স্ট্যান্ডার্ড ফিক্স করা আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলা কি? এই মনে করো যে একটা স্পেসিমেনের সাইজ কিরকম হবে, কিরকম সাইজের, মানে যে কেউ মনে হলো যে একটা 2 ফিট লম্বা একটা স্পেসিমেন নিয়ে টেস্ট করে বসে আছে, আবার সেটা মনে করো ক্রস সেকশনাল এরিয়া অনেক কম, আবার কেউ মনে করো একটা স্পেসিমেন নিয়েছে যেটা ক্রস সেকশনাল এরিয়া অনেক বেশি, সেটা আবার মনে করো 1/2 ফিট লম্বায়, মাত্র অর্ধেক ফিট। তো দুইজনই মনে করো যে বলতে চাচ্ছে যে হ্যাঁ আমরা দুইজনই তো ভালো রেজাল্ট পেয়েছি, আমারটাই ভালো, কিন্তু দুইজনের কিন্তু স্যাম্পলের সাইজ পুরোপুরি আলাদা। এবং তোমরা এটা এমনিতেই বুঝতে পারো কমন সেন্স থেকে যে ফোর্স পার ইউনিট এরিয়া, যখনই তোমার ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে বা যখনই তোমার লেংথ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা যদি বিভিন্ন জনেরটা বিভিন্ন রকম থাকে, তখন তুমি কখনোই কম্পেয়ার করতে পারবা না যে তুমি আসলে মানে দুইটা জিনিস আসলে একই ধরনের প্যারামিটারের মধ্যে দিয়ে গেছে কিনা, একই ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে গেছে কিনা। সেই জন্য তোমার কাছে যেই সাইজের যেরকম শেপের স্যাম্পল থাকতে হবে, সেই একই স্ট্যান্ডার্ডের একই ধরনের স্যাম্পল, মেজারমেন্ট সব সেম হবে, সেটা তার কাছে থাকতে হবে। সেই জন্য ইন্টারন্যাশনালি কিছু স্ট্যান্ডার্ড ঠিক করা হয়েছে, যারা হলো বলে দিয়েছে যে যদি তুমি এই ধরনের জিনিসের টেনসাইল টেস্ট করতে চাও, তাহলে তোমাকে এইরকম একটা স্যাম্পল বানাতে হবে। এটা ছোট্ট একটা এক্সাম্পল, শুধু সবসময় যে এরকমই হবে তা না, বিভিন্ন সাইজ হতে পারে। পাইপের জন্য একরকম স্ট্যান্ডার্ড আছে, যে যদি পাইপের টেনসাইল টেস্ট করতে চাও, সেটা যদি ছোট পাইপ হয় সেটা একরকম, যদি বড় ডায়ামিটারের পাইপ হয় সেটা হবে আরেক রকম, যদি মনে করো ওয়েল্ডেড পাইপ হয়, ওয়েল্ডিং করা আছে, সেটার জন্য এক ধরনের স্ট্যান্ডার্ড স্যাম্পল, মনে করো যে সিমলেস পাইপ, সেটার জন্য আরেক রকমের স্ট্যান্ডার্ড স্যাম্পল। এরকম বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড ঠিক করা আছে, মানে স্টিলের জন্য একরকম, বা অ্যালুমিনিয়ামের জন্য একরকম হতে পারে, বা স্টিল আর অ্যালুমিনিয়ামের জন্য একই রকম হতে পারে, এরকমও আছে। মানে তোমার অসংখ্য স্ট্যান্ডার্ড ফিক্স করা আছে। তুমি যদি বলে দাও যে হ্যাঁ আমি এই স্ট্যান্ডার্ডে টেস্ট করেছি, সেই আমার টেস্ট পিসের সাইজটা এই স্ট্যান্ডার্ড ফলো করে আমি তৈরি করেছি, তখন আরেকজন যখন টেস্ট করবে সেও যদি সেম স্ট্যান্ডার্ড ফলো করে, তখন তুমি দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজনটা করতে পারবে যে হ্যাঁ এটার স্ট্রেংথ এত এসেছে, ওটার স্ট্রেংথ এত এসেছে। তো এখানে দেখো, ইন অর্ডার টু এলিমিনেট দ্য ইফেক্ট অফ ভ্যারিয়েশন অফ শেপ, material is machined to a standardized shape before tensile testing it. একটা স্ট্যান্ডার্ড শেপ এটাকে মেশিনিং করে নেওয়া হয়
যাতে ভ্যারিয়েশন অফ শেপ না থাকে, বিভিন্ন জন বিভিন্ন টেস্ট করছে, সেই ভ্যারিয়েশনটা যেন না থাকে। এ স্ট্যান্ডার্ড টেন্সাইল স্পেসিমেন ইজ শোন ইন ফিগার। এই যে একটা স্ট্যান্ডার্ড টেন্সাইল স্পেসিমেন এখানে দেখানো হয়েছে, যে এটাকে একটুখানি মাঝখানের অংশটা একটা সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন, এখানে মাঝখানের অংশটাকে আরেকটু ছোট করে নিয়ে আসা হয়েছে মেশিনিং করে। এখানে দেখো একটা দেখাচ্ছে, এটা তোমরা অনেকে গজ লেংথ বলে, এটা গজ লেংথ না, এটাকে বলে হচ্ছে গেজ লেংথ। এখানে আমরা একটা লেংথ ফিক্স করে দেই, দাগ দিয়ে রাখি। আমরা মেশিনে দেওয়ার আগে করি কি, এটাকে হচ্ছে তোমার একটা মনে করো রং দিয়ে বা কোনো একটা মার্কার দিয়ে এখানে দাগ দিয়ে রাখি যে 2 ইঞ্চি লম্বা মনে করো এটার গেজ লেংথ। তারপরে আমরা কি করি, যখন এটাকে আমরা মেশিনে গ্রিপ করি, যে এই মাথাটার এই মাথাটা মনে করো এই যে এখানটায় ছবিটা দেখলাম না, এই দুই পাশে দুইটা মাথা এখানে মনে করো আটকায় দেয়া হলো। আর তারপরে হচ্ছে যখন আমরা টানছি তখন আমরা কোথায় মেজার করি, এই যে আগে গেজ লেংথ ছিল 2 ইঞ্চি, সেই গেজ লেংথটা মেজার করার পরে এখন মানে তোমার টানার পরে যখন আমরা এটা ভেঙে গেল, তখন আবার ভাঙা পার্ট দুটাকে একসাথে করে তখন আমরা দেখতে চাই যে আসলে এটা কতটুকু লম্বা হয়েছে, এটা কি লম্বা হতে পেরেছে, এটার কি আদৌ টেনসাইল প্রপার্টি আছে, মানে এটা কি টানলে লম্বা হয় নাকি লম্বা হওয়ার আগেই ছিঁড়ে যায় বা ভেঙে যায়। সেইটা আমরা এরকম গেজ লেংথ এই যে আমরা দাগ দিয়ে রাখবো। তারপরে যদি মনে করো এটা লম্বা হয়ে 2 ইঞ্চি থেকে মনে করো 2.5 ইঞ্চি হয়ে গেছে, বা কোনোটা 3 ইঞ্চি হয়ে যেতে পারে ভাঙার আগে, তারপরে ভাঙা পার্ট দুটাকে একসাথে রেখে মেজার করা হয়, ওই গেজ লেংথ বরাবরই মেজার করা হয় যে কতটা এটা আসলে লম্বা হয়েছে। এখন যখন আমরা মেশিনের মধ্যে এটা দিচ্ছি, একটা টেনসাইল টেস্টিং মেশিনে দিচ্ছে, যে টেনসাইল টেস্টিং মেশিনটা যখন আমরা এটা লাগাচ্ছি তখন কি হচ্ছে, আমরা টানছি, তো আমরা দুই পাশে ফোর্স দিয়ে এটাকে টানছি। টানার ফলে কি হবে, যে আমরা লোড দিচ্ছি, ফোর্স বা লোড একপাশে দিচ্ছি, তখন কি হবে, এটা লম্বা হবে। এটা যদি এটা লম্বা হতে পারে নাও হতে পারে, ধরে নিলাম এটা লম্বা হবে। লম্বা যদি না হয়, একটুখানি লোড দেওয়ার পরে এটা চট করে ভেঙে যাবে, তখন আর এত লম্বা কার্ভ হবে না। আর যদি এটা লম্বা হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, একটা সময় গিয়ে এটা ফ্র্যাকচার হবে, এরকম হবে। আমি তোমাদেরকে একটু বলবো যে এই টেনসাইল টেস্টিং কার্ভটা তোমরা একটু ড্র করো, তোমাদের সামনে যদি খাতা কলম থাকে একটু ড্র করো। ড্র করতে গেলে কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা টেস্ট পিসকে আমরা টেনসাইল টেস্ট করছি। If a test piece is subjected to a tensile test during which an axial force is applied and the extension of the gauge length produced by each load is measured using an extensometer, a graph can be plotted to show the connection between load and extension. একটু আমরা সময় নিয়ে বুঝবো এটা। আমরা একটা টেস্ট পিসকে টেনসাইল টেস্টিং মেশিনে দিয়েছি, আমরা এটাকে টানছি, আমরা লোড বাড়াচ্ছি, আস্তে আস্তে এটা লোড বাড়াচ্ছি, এটা ডিফরমেশন হচ্ছে, এটার এক্সটেনশন হচ্ছে। এক্স অ্যাক্সিসে আমরা এক্সটেনশন ডেটা বা ডিফরমেশন ডেটা প্লট করছি, আর ওয়াই অ্যাক্সিসে আমরা দিচ্ছি হলো লোডের ডেটা। মনে করো যে এখানে মনে করো 5 কিলো নিউটন লোড দিয়েছি, এটার এক্সটেনশন হয়েছে 5 মিলিমিটার। এই যে এখানটায় এই পয়েন্টটা নিয়েছে, এরকম প্রতিটা পয়েন্টে লোড মনে করো 6 কিলো নিউটন, কতটুকু এক্সটেনশন হলো, 7 কিলো নিউটন কতটুকু এক্সটেনশন হলো, এরকম ভাবে একটা গ্রাফ প্লট করা হচ্ছে। এই ডটেড লাইন দিয়ে কি বোঝাচ্ছে এটা আমরা পরে দেখব। এখন দেখো এই কার্ভ একটা প্লট করা হচ্ছে, এরকম একটা কার্ভ আমরা পাই যেখানে বিভিন্ন পয়েন্ট শার্প কিছু চেঞ্জ থাকে, যেমন এখানে একটা শার্প চেঞ্জ, যে এতক্ষণ পর্যন্ত কার্ভটা এরকম স্ট্রেইট যাচ্ছিল, তারপরে একটা শার্প চেঞ্জ দেখছি আমরা, তারপরে আর পয়েন্টটা থেকে আবার একটা শার্প চেঞ্জ দেখছি, আবার এসে গিয়ে একটা আবার চেঞ্জ দেখছি, যে এখন লোড বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যে ইয়ে হচ্ছিল, এক্সটেনশন হচ্ছিল, সেই ভ্যালুটা আবার আস্তে তোমার এক্সটেনশন বাড়ছে, কিন্তু লোডটা দেখো একটা সময় গিয়ে মনে হচ্ছে লোডটা যেন আর অতটা নিচ্ছে না, লোডটা আবার কমে যাচ্ছে, এরকম লাগছে। এখানে লোড বাড়াচ্ছি এতক্ষণ পর্যন্ত লোড বাড়ছিল, একটা সময় পরে গিয়ে মনে হচ্ছে যে লোডটা তো আসলে এরকম বাড়ারই কথা, আমরা টানছি একটা সময় গিয়ে তার ছিঁড়ে যাওয়ার কথা, তাই তো? এরকম হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এটা আমরা লোড দিয়ে যাচ্ছি, একটা সময় পরে গিয়ে আবার লোডটা কমে যাচ্ছে, তারপরে কম লোডেই এটা এখানটায় গিয়ে
ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। এই যে এই পুরো জায়গাটা এক্সটেনশন হয়েছে, মানে আমরা টেনসাইল টেস্টিং করেছি, লোড অ্যাপ্লাই করেছি, এবং লোডের সাথে সাথে যে এক্সটেনশন হয়েছে ওই স্পেসিমেনটা, সেটা যদি আমরা প্লট করি তাহলে এই ধরনের আমরা একটা গ্রাফ পাই। এটা হচ্ছে একটা টিপিক্যাল টেনসাইল টেস্ট করার পরে লোড এক্সটেনশন ডায়াগ্রাম, অথবা এটাকে বলা হয় হলো স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। এই যে এরকম একটা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামও এটাকে বলে, অথবা লোড এক্সটেনশন ডায়াগ্রামও বলে। ঠিক আছে, এখানে বিভিন্ন পয়েন্ট গুলো আমরা দেখি। দেখো এই যে তোমরা একটু ড্র করো এখানটায়, আর সাথে সাথে শোনো। এই দেখো, যখন আমরা লোড বাড়াচ্ছি, এটা এই অংশটা তো লিনিয়ার, তাই না? লোড বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে তোমার এক্সটেনশনও হচ্ছে, এবং এটা এরকম একটা স্ট্রেইট লাইনের মতন কিছু দূর পর্যন্ত গেল। এতটুকু জোনটাকে আমরা বলছি ইলাস্টিক। আমরা প্রত্যেকটা অংশ এক্সপ্লেইন করব এই টেনসাইল টেস্টিং এর পরে। স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটাই কি হয়, প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝবো। এখানে এটার পরে কি হচ্ছে, এই অংশটাতে দেখা যাচ্ছে যে একটা চেঞ্জ, এটা এখান থেকে এরকম ভাবে হলো, আবার অনেক সময় এই চেঞ্জটা এরকমও হতে পারে, এরকম ভাবেও এটা হতে পারে, আবার ওই কার্ভটাই দেখছি এটা এরকম হয়ে আছে, দুটাই হতে পারে। তো আমরা কেন কোনটা হয় সেগুলো দেখবো। এরকম হচ্ছে, এরপরে দেখা গেল এটা আবার বাড়ছে, লোডটা আবার বাড়ছে, একটা সময় গিয়ে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ আমরা বলছি, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। এরপরে আবার লোড কোনো একটা কারণে কমে যাচ্ছে, কমতে আমরা দেখছি একটা সময় গিয়ে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। আমরা এই পয়েন্টগুলা, এই যে একটা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামের যে বিহেভিয়ার, সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। দেখো প্রথম অংশটা। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম একটা কোশ্চেন, মানে আমরা যে ওই আগে গ্রাফটা এ এবং বি পয়েন্টের মাঝে যে লোডটা কমছে দেখাচ্ছে, এখন ম্যাডাম লোড কমা মানে কি? মানে আমি যদি একটা লোডকে ভেরিয়েবল হিসেবে ইউজ করি, তাহলে আমি লোড বাড়তে, মানে লোডটা কমে কিভাবে আমরা যখন ওই ইয়াতে টেস্টটা করি? এক্স্যাক্টলি ওটাই তোমাদের বলছিলাম যে আসলে এইরকম হওয়ার কথা ছিল, তাই না? আসলে হওয়ার কথা ছিল এরকম, তাই না? টেস্ট করছি আমরা, লোড বাড়াচ্ছি, এরকম একটা জায়গায় গিয়ে ফ্র্যাকচার হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু এখানে আমরা দেখছি যে এরকম কমে যাচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে সেটা আরেকটু পরে বলবো, এটা অবশ্যই আমরা এক্সপ্লেইন করব, কিন্তু আরেকটু পরে। ঠিক আছে, এখন আমরা আপাতত স্ট্রেস স্ট্রেইন বিহেভিয়ারটা বুঝি। এটা এই জন্যই ডটেড লাইন দিয়ে এখানটা এরকম দেখা হয়েছে যে রিয়েল বিহেভিয়ারটা হওয়ার কথা ছিল এরকম, কিন্তু আমরা যখন টেস্ট করি মেশিনে যে ডেটাটা, মানে কার্ভটা দেখা যায়, সেটা দেখা যায় এইরকম হচ্ছে। কেন হচ্ছে সেটা আমরা অবশ্যই জানবো। ঠিক আছে, আরেকটু পরে। ম্যাম, এখানে লোড বলতে কি স্পেসিমেনটা যেই পরিমাণ লোড ফিল করতেছে ওই লোডের কথা বোঝানো হয়েছে, নাকি আমরা যে পরিমাণ লোড আমরা যেটা দিচ্ছি, আমরা লোড দিচ্ছি, আমরা লোড আস্তে আস্তে বাড়াচ্ছি, সেইটা লোড বাড়াচ্ছি, ওর কি ধরনের স্ট্রেইন হচ্ছে, কতটা স্ট্রেইন হচ্ছে, বা কতটা এক্সটেনশন হচ্ছে, বা কতটা ডিফর্মেশন হচ্ছে, সেইটা আমরা 5 কিলো নিউটন লোড দিচ্ছি, 10 দিচ্ছি, 15 দিচ্ছি, 20 দিচ্ছি, 100 দিচ্ছি, যাই দিচ্ছি, সে কতটুকু মানে লোড বাড়াচ্ছি আর তার বিহেভিয়ারটা কিরকম হচ্ছে। এবং আমরা লোড বাড়ানোর সাথে সাথে একটা সময় গিয়ে সে আর লোড নিতে পারছে না, এরকম হওয়ার কথা ছিল। এই সময় গিয়ে সে লম্বা হতে এক সময় গিয়ে ছিঁড়ে গেল, লম্বা হচ্ছিল হতে এক সময় ছিঁড়ে গেল। আমি তোমাদের একটা জিনিস দেখাই যে আসলে কি ধরনের চেঞ্জটা হয়। এই যে যখন আমরা টানতে থাকি তখন কি হয়, এই মাঝখানের অংশটা একটু সরু হয়ে যায়, সরু হয়ে একটা সময় গিয়ে সে ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আমার কানেকশনটা একটু আনস্টেবল দেখাচ্ছে। আচ্ছা, এই যে এটা শুরু হচ্ছিল, আচ্ছা আবার বলছি, এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, এই যে এই যখন আমরা মনে করি এটা এরকম ছিল না, এরকম সরু ছিল না, এটা একদম ইয়েই ছিল, এটা যখন আমরা টানছি দুই পাশ দিয়ে টেনসাইল টেস্টিং মেশিনে দিয়ে, তখন কি হয়, এখানে আস্তে আস্তে সরু হয়ে একটা সময় গিয়ে ভেঙে যায়। ঠিক আছে, এই যে এখানে যদি দেখো, এই যে এরকম ছিল শুরুতে, হ্যাঁ এরকম শুরুতে এরকম ছিল, তারপরে আরেকটু লম্বা হলো, আরেকটু লম্বা হলো, দেখো একটা ছোট গলার মতন ফর্ম করেছে যেটাকে নেকিং বলে, তারপরে একটা সময় গিয়ে ছিঁড়ে গেল। ঠিক আছে, এরকম হয় আর কি, যখন আমরা টানতে থাকি
আমরা এগুলো সবই দেখব। যখন টানতে থাকি তখন একটা সময় গিয়ে ছিঁড়ে যায়। আমরা যে লোডটা দিচ্ছি, আমরা লোড দিচ্ছি সেই ভ্যালুটা এখানে আমরা কত লোড দিচ্ছি। ম্যাডাম এখন বুঝছি জিনিসটা, থ্যাংক ইউ। এত তাড়াতাড়ি এটা বোঝাটা খুবই ডিফিকাল্ট। এই স্ট্রেস স্ট্রেইন মানে ডায়াগ্রাম কিছুটা আইডিয়া করতে পারছি স্ট্রেস স্ট্রেইন ওই ডায়াগ্রাম লোডটা দিয়ে। কেন কমছে, ওই ছবিটা দেখার আচ্ছা, পর আর কি লোড কেন হ্যাঁ, কমছে একটা আইডিয়া করতে পারছি আর কি, যে ধারণা মাঝখানে করতে পারছো। জায়গাটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, জি ম্যাডাম, সেটাই। ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে একটু আগাই এখন। তাহলে এখানটায় দেখো, আমরা এখানে বিভিন্ন যে পয়েন্ট গুলো আছে, শার্প যে চেঞ্জ গুলা ডায়াগ্রামটার মধ্যে, সেটা দেখি। প্রথমে এটা হচ্ছে তোমার সিগমা পি দিয়ে বলছি আমরা, বা এটাকে বলে হলো প্রপোর্শনাল লিমিট। আমরা একটু নামগুলা শিখি। প্রপোর্শনাল লিমিট, এটাকে আমরা বলছি প্রপোর্শনাল লিমিট। এরপরে দেখো একটা জায়গায় গিয়ে বলছি সিগমা ওয়াই, এটাকে বলছি ইল্ড স্ট্রেংথ, বা এটাকে ইল্ড স্ট্রেসও বলে, বা এটা প্রুফ স্ট্রেস। আরেকটা নাম আছে প্রুফ স্ট্রেস। যখন আমরা শার্প ইল পয়েন্ট দেখি না, মানে কোথায় যে আসলে এই সিগমা ওয়াই পয়েন্টটা পরিষ্কার যখন বোঝা যাচ্ছে না, অনেক সময় কার্ভটা একদম এরকম রাউন্ড চলতেই থাকে, কোথায় যে এই চেঞ্জটা বোঝা যায় না, তখন সেটাকে প্রুফ স্ট্রেস দিয়ে আমরা বের করব। সেগুলোও আমরা সবই দেখব, প্রত্যেকটা পয়েন্ট। তো এখানে দেখো এই যে সিগমা ওয়াই যেটা, সেটাকে বলা হয় ইল্ড স্ট্রেংথ বা প্রুফ স্ট্রেংথ। এরপরে আরেকটা পয়েন্ট আছে আমাদের ইউটিএস বা সিগমা ইউটিএস, হচ্ছে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। সবচেয়ে বেশি যে টেনসাইল স্ট্রেংথ এখানটায় ইউটিএম মেশিনের যে কার্ভটা পাচ্ছি, সেটা সবচেয়ে ম্যাক্সিমাম যে পয়েন্টটা শো করছে সেটা হচ্ছে ইউটিএস। এরপরে হচ্ছে তোমার আরো কিছু জিনিস আছে, যেমন ই দিয়ে বোঝাচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি। আরেকটা পয়েন্ট হচ্ছে এপসাইলন এফ, ইলংগেশন অর স্ট্রেইন টু ফেইলিয়ার, মানে যেই পয়েন্টে গিয়ে তোমার ফেল করেছে, যতটা ইলংগেশন হয়েছে, মানে ইলংগেশন অ্যাট ফ্র্যাকচার পয়েন্ট আর কি, ফ্র্যাকচার পর্যন্ত যতটা এক্সকিউজ মি ফ্র্যাকচার পর্যন্ত যতটা তোমার ইলংগেশন হয়েছে বা ডিফর্মেশন হয়েছে, সেটাকে বলছে এপসাইলন এফ, এপসাইলন অ্যাট ফ্র্যাকচার, বা যেই ফ্র্যাকচার পয়েন্টে গিয়ে যতটুকু পর্যন্ত এটা লম্বা হলো, সেটা দিয়ে বোঝাচ্ছে এটা। এখন আমরা এখানকার প্রতিটা পয়েন্ট আলাদা আলাদা ভাবে একটু দেখি। প্রথম অংশটা হচ্ছে এই যে প্রপোর্শনাল, এই যে বলছি আমরা যখন আমরা স্ট্রেস দিচ্ছি তখন হলো এটার যে স্ট্রেইন হচ্ছে, এই কার্ভটা যে প্রথম দিকের এই কার্ভটা যে এরকম দেখাচ্ছে, কিছুটা অংশ স্ট্রেইট দেখাচ্ছে, লোডের সাথে সাথে এটা একদম স্ট্রেইট এরকম একটা লাইন মনে হচ্ছে উঠে গেছে। এটাতেও দেখো, এটাতেও দেখো, একই জিনিস মনে হচ্ছে, জাস্ট একটা জিনিস এরকম ভাবে লোড বাড়াচ্ছি, ডিফরমেশন হচ্ছে, লোড বাড়াচ্ছি, ডিফরমেশন হচ্ছে, একটা স্ট্রেইট লাইনের মতন। এই একটা সময় গিয়ে এটার একটা কার্ভ আসলো, একটা চেঞ্জ আসলো, একটা লিমিট আসলো, একটা পয়েন্ট যেখানে গিয়ে একটু কার্ভটার মনে হচ্ছে একটু চেঞ্জ হয়েছে। তাইলে প্রপোর্শনাল লিমিট বা এই অংশটায় আসলে কি হয়, প্রথমে আমরা কার্ভের এই অংশটা বুঝি যে এই অংশটাতে আসলে কি হয়। এই অংশটাতে হয় হচ্ছে ইলাস্টিক ডিফরমেশন। ইলাস্টিক ডিফরমেশন নাম থেকে আমরা গেস করতে পারি যে যখন আমরা একটা মেটেরিয়ালকে ডিফর্ম করছি, আবার যখন আমরা লোডটা সরিয়ে নিচ্ছি, তখন মেটেরিয়াল কি করছে, আবার আগের অবস্থায় এটা ফেরত আসছে, মানে এর কোনো পার্মানেন্ট ডিফরমেশন হয় নাই। লোডটা যদি মনে করো 5 কিলো নিউটন লোড দিয়েছো, মেটেরিয়ালটা একটু ডিফর্ম হয়েছে, আবার যখন লোডটা ওই 5 কিলো নিউটন লোড ওর উপর থেকে সরিয়ে দিয়েছো, সে আবার আগের যে অবস্থায় ছিল সেখানেই ফেরত আসছে। ওই ডিফরমেশনটা, লোড রিলিজ করার পরে ডিফরমেশনটা আর নাই। এই অংশটা মনে করো ছোট্ট একটা অংশের অ্যাটম গুলো দেখাচ্ছে, যে একটা স্পেসিমেন ছোট্ট একটা অংশে অ্যাটম গুলো এভাবে সাজানো আছে। যখন তুমি টেনসাইল লোড দিচ্ছ, যে টানছো, যখন ফোর্স দিয়ে যখন টানছো, মনে করো এক পাশে গ্রিপ করা আছে, আটকানো আছে, আরেক পাশে টানছো, তখন কি হচ্ছে, এই বন্ড গুলো স্ট্রেচড হচ্ছে ইলাস্টিক রিজিয়নে। যখন পর্যন্ত ইলাস্টিক লোড যখন পর্যন্ত সে ইলাস্টিসিটি দেখায়, মানে যতটা লোড পর্যন্ত সে পার্মানেন্টলি ডিফর্ম হয় না, তখন কি হয়, বন্ডটা স্ট্রেচড হয়, একটু মনে হয় যে টান লেগে একটু স্ট্রেচড হলো, অ্যাটম গুলা একটুখানি তোমার একটু মুভ করছে, একটু সরে যাচ্ছে। যখনই কিনা এই ফোর্সটা তুমি ছেড়ে দিচ্ছ, রিটার্ন টু ইনিশিয়াল পজিশন, সে আবার
আগের অবস্থায় ফেরত আসছে, সে আগে যেভাবে সাজানো ছিল সেভাবেই আবার আসছে। So deformation in which stress and strain are proportional is called elastic deformation. Elastic deformation is non-permanent reversible deformation, that is when load or forces are released the body returns to its original configuration. অরিজিনাল কনফিগারেশন মানে আগে যে শেপ ছিল, আগে যে সাইজ ছিল, সে আবার আগের অবস্থায় ফেরত আসে যখন তুমি ওই লোডটা সরিয়ে নিচ্ছ। ইট ক্যান বি কজড বাই টেনশন, কম্প্রেশন অর শিয়ার ফোর্সেস। এই ফোর্সগুলো তুমি দিচ্ছ, তারপরে যখন ফোর্সটা সরিয়ে নিচ্ছ, ইলাস্টিক ডিফর্মেশন হয়েছিল ফোর্স দেওয়ার সময়, ফোর্সটা সরিয়ে নিলে সে আবার আগের অবস্থায় ফেরত আসছে। ইউজুয়ালি ইন মেটালস অ্যান্ড সিরামিক্স elastic deformation is seen at low strains. বলছে যে এটা এই ইলাস্টিক ডিফর্মেশন আসলে খুব অল্প, মানে খুব একটা বেশিক্ষণ এই ইলাস্টিক ডিফর্মেশনটা সে দেখাতে পারে না, মানে অল্প লোড পর্যন্ত দেখায়, অল্প স্ট্রেইন হয়। 10⁻³ মানে কি খুবই সামান্য স্ট্রেইন হচ্ছে, তারপরে যদি এর চাইতেও যদি তুমি বেশি লোড দিয়ে দাও তখন আবার দেখা যাবে পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে যাচ্ছে। Elasticity can be linear or non-linear. Metals and ceramics usually show linear elastic behavior. Some materials, for example, gray cast iron, concrete, many polymers exhibit non-linear elasticity. এখন আমরা ইলাস্টিসিটি তো বুঝলাম যে আমরা একটা ফোর্স দিচ্ছি তখন সে কিছুটা ডিফর্ম হলেও যখন ফোর্সটা আবার সরিয়ে নেওয়া হচ্ছে, যদি ওই অল্প অবস্থা থেকেই ফোর্সটা সরিয়ে নেওয়া হয় তখন আবার সে আগের অবস্থায় ফেরত আসতে পারে, সেটাকে আমরা বলছি ইলাস্টিক ডিফর্মেশন। এই যে কার্ভের এই অংশটা যতক্ষণ পর্যন্ত সে ইলাস্টিক ততক্ষণ কার্ভের নেচারটা এরকম থাকে এবং সেটা খুবই সামান্য একটা অংশ দেখা যায় যে এরকম থাকে। এরপরে কি হয়, সে আবার আগের অবস্থায়, যদি আমরা আর না টানাটানি করি, এটাকে যদি আরো টানতে থাকি তাহলে তো একসময় গিয়ে ভেঙেই যাবে, কিন্তু যদি মনে করো এতটুকু লোড দিয়ে আবার ছেড়ে দিলাম, লোডটা রিলিজ করে দিলাম, তাইলে সে আবার আগের অবস্থায় ফেরত আসবে। এখন বলছে যে ইলাস্টিক ডিফর্মেশনটা লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে। লিনিয়ার নন লিনিয়ার বিষয়টা কি, এই যে এরকম হতে পারে অথবা এরকম হতে পারে, বুঝতে পারছি? লিনিয়ার নন লিনিয়ার। ম্যাডাম একটা কোয়েশ্চেন ছিল। বলো। এটা হচ্ছে গ্রাফ আঁকার ক্ষেত্রে আমরা যে ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট সেটাকে এক্স এ রাখি আর যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ওটাকে ওয়াই তে রাখি, বাট হচ্ছে টেনসাইল টেস্টে উল্টা মনে হচ্ছে। এটা উল্টা, হ্যাঁ এভাবেই করেছে আর কি। হ্যাঁ এখন এটা কেন যে এভাবে করেছে এই কোশ্চেনটা আমাদের অনেকেরই মাথায় আসে যে এরকম কেন হবে, এটা তো উল্টা হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে আমরা লোডটা তো চেঞ্জ করতে পারতেছি নিজের ইচ্ছা মতো, বাট ওটা তো পারছি না। ম্যাডাম এটার জন্য শুরুতে কনফিউজড হয়েছিলাম। হ্যাঁ না ঠিক আছে, এইটা এটা কি ম্যাডাম এমনি মানে ইয়ার মতো কনভেনশনের মতো মানে জাস্ট করে আসা হয়েছে এরকম? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এটা এভাবেই চলে আসছে। এখন কেন যে এভাবে চলে আসছে এটা অবশ্য আমি এভাবে কখনো সার্চ দিয়ে দেখি নাই, কিন্তু এই কোশ্চেনটা মানে আমাদের মাথাতে প্রায়ই আসে যে কেন এরকম। আমি নরমালি তো এটা মেবি এই কারণে চেঞ্জটা। হ্যাঁ হ্যাঁ বলো ম্যাম, এটা মেবি স্ট্রেন দেখা তারপর স্ট্রেস ইয়ে করছে ম্যাম, এই কারণে। ম্যাম ইয়ং মডুলাস তো আমাদের একটা জানা আছে ম্যাম, তারপর আমরা যে স্ট্রেনটা দেখছি সেটার সাথে ইয়ং মডুলাস গুণ বা ভাগ করে তখন আমরা স্ট্রেসটা নির্ণয় করছি ম্যাম, সেজন্য ম্যাম সেই দিক মেবি চিন্তা করে এটা এরকম করা হয়েছে মেবি। আচ্ছা ঠিক আছে, আমি বলতে পারছি না এই মুহূর্তে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখি, আমি এটা নিয়ে আরেকটু তাহলে পড়াশোনা করে তারপরে তোমাদেরকে জানাবো এখন যে আসল রিজনটা কি। আচ্ছা এখন আমরা ওই যে প্রথম অংশটা একটু দেখি। হ্যাঁ এই যে এখনো এটাতেই আছি আমরা, যেটা লিনিয়ার বা নন লিনিয়ার হলে এটা কি হবে। এই দেখো ইলাস্টিক স্ট্রেস স্ট্রেইন কার্ভ, এই যে এই অংশটা, এখন কিন্তু পুরো কার্ভটা দেখাচ্ছি না, শুধু অতটুকু অংশ। A stress strain curve is a graph derived from measuring load versus extension for a sample of a material, যেটা আমরা এতক্ষণ ওই পুরো কার্ভটাই দেখছিলাম। এইখান থেকে আমরা দেখি for most metals that are stressed in tension and at relatively low levels, stress and strain are proportional to each other. মানে কম স্ট্রেস পর্যন্ত, লো লেভেল স্ট্রেস পর্যন্ত স্ট্রেস আর স্ট্রেইন দেখা যায় যে একটা আরেকটার প্রপোর্শনাল। The slope of this linear segment corresponds to the modulus of elasticity. এখানে যদি আমরা একটা স্লোপ
মেজার করি এটা, সেই স্লোপের ভ্যালুটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। দিস ইজ নোন অ্যাজ হুকস ল, and the constant of proportionality E is the modulus of elasticity or Young's modulus. এটাকে আমরা বলি হচ্ছে, এটা তোমরা আগেও হয়তো কোনো জায়গায় পড়েছো আমি জানি না, মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়াংস মডুলাস বলা হয়, বা এই জিনিসটাকে, যে এই অংশটা যে প্রপোর্শনাল, স্ট্রেস বাড়ানোর সাথে সাথে তোমার স্ট্রেসও প্রপোর্শনালি বাড়ছে, সেটাকে আমরা বলছি হুকস ল। আর এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি বা এই প্রপার্টিটা মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটাকে আমরা বলছি কি দিস মডুলাস মে বি থট অফ অ্যাজ স্টিফনেস অর এ মেটেরিয়ালস রেজিস্ট্যান্স টু ইলাস্টিক ডিফরমেশন। দেখো একটা প্রপার্টি সম্পর্কে কিন্তু আমরা জানলাম এখানে, স্টিফনেস, একটা মেটেরিয়াল কতটা স্টিফ। স্টিফনেস হচ্ছে একটা মেকানিক্যাল প্রপার্টি, যেটা হলো এই মডুলাস থেকে আমরা জানতে পারি, মডুলাস মেজার করে আমরা জানতে পারি যে একটা মেটেরিয়াল কতটা স্টিফ, মানে কতটা রেজিস্ট করতে পারে সেই ইলাস্টিক ডিফরমেশনকে। মানে ইলাস্টিক্যালি ডিফর্ম করতেও তো সে রেজিস্ট করবে, তাই না? তাকে তুমি ফোর্স দিয়ে এটাকে ডিফর্ম করছো, সে সবসময় চেষ্টা করে রেজিস্ট করার জন্য। দ্য গ্রেটার দ্য মডুলাস, দ্য স্টিফার দ্য মেটেরিয়াল, or the smaller the elastic strain that results from the application of a given stress. আমি আরেকটু সময় নিব, এটা আমরা বুঝছি তো। the greater the মানে মডুলাস যত বেশি হবে, যার মানে এই ভ্যালুটা যত বেশি, যার মানে এই মেটেরিয়াল তত বেশি স্টিফ, অথবা তত কম হবে ওই স্ট্রেইনটা, ইলাস্টিক স্ট্রেইন that results from the application of a given stress. আর যদি নন লিনিয়ার হয়, এই অংশটা যদি নন লিনিয়ার হয়, তখন কি হয়? ফর মেটেরিয়ালস শোয়িং নন লিনিয়ার ইলাস্টিসিটি, either tangent or second modulus can be used to determine modulus of elasticity. Tangent modulus is taken as the slope of the stress strain curve at some specified level of stress. এখানটায় আমরা tangent modulus, এখানে এই মনে করো এই স্ট্রেসে কত সেটা মেজার করার জন্য এখানে একটা ট্যানজেন্ট ড্র করে, এই যে ট্যানজেন্ট মডুলাস এভাবে ক্যালকুলেট করতে পারি, ডেল্টা সিগমা বাই ডেল্টা এপসাইলন। এটা দিয়ে ক্যালকুলেট করতে পারি, ডেল্টা সিগমা বাই ডেল্টা এপসাইলন। আর এখানে সেকেন্ড মডুলাস ক্যালকুলেট করতে পারি কিভাবে? এই মনে করো সিগমা 1-এ আমরা সিগমা 1 স্ট্রেস ভ্যালুতে জানতে চাচ্ছি কত, তাইলে এই বরাবর একটা সেকেন্ড ড্র করে আমরা এখানটা এটা ক্যালকুলেট করতে পারি। এই দুটো ওয়ে হচ্ছে আমাদের, যদি লিনিয়ার নন লিনিয়ার যেটাই হোক ইলাস্টিক ডিফরমেশন, আমরা সেটা এভাবে করে করতে পারি। আচ্ছা, আমি এখানটায় আজকে স্টপ করছি, এটা তোমরা একটুখানি দেখো। হ্যাঁ, আর তোমাদের আরেকটা বিষয় আমি এখন একটু বলতে চাচ্ছি, যে তোমাদের যে ইয়েটা লেকচারের সাথে যে রেকর্ডটা দেওয়ার কথা, এটা আমি হলো ডিপার্টমেন্টে কথা বললাম। আমাদের প্রথমে এটা কথা ছিল যে এটা একটা সিকিউরড পজিশনে থাকবে, সিকিউরড কোন একটা সার্ভার বা কোথাও থাকবে, যেখান থেকে তোমরা এটা তোমাদের স্টুডেন্ট আইডি দিয়ে তারপরে ঢুকে বের করতে পারবে। কিন্তু বুয়েট এখনো সেরকম কোনো সুবিধার মধ্যে যায় নাই। এখন আমি তোমাদেরকে এটা দিয়ে দিতে চাচ্ছি, যেহেতু তোমরা পড়াশোনা করবা, কিন্তু তোমাদেরকে এই কমিটমেন্টটা করতে হবে যে তোমরা এটার মিসইউজ করবা না। তোমরা হচ্ছে এটা, মানে আমি যদি এটা দেখি যে এটা মানে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু ইউনিভার্সিটির কপিরাইট। হ্যাঁ, এটা এরকম ভাবে ঘুরে বেড়াইতে পারে না। এটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের বোঝার জন্য আমি এটা করে পাঠিয়ে দিব, তোমাদের সিআর এর কাছে পাঠিয়ে দিব, সে শেয়ার করবে। কিন্তু তোমরা এই কমিটমেন্টটা করো যে তোমরা এটার কোনো মিসইউজ করবা না। মিসইউজ মানে হচ্ছে এটা অন্য মানুষের কাছে দিবা না, এটা শুধু তোমাদের যে 60 জন তোমাদের কাছে শুধু থাকবে। ঠিক আছে ম্যাম, যদি মাইক্রোসফট টিমস এ দিয়ে দিতেন তাহলে সবাই পেয়ে যেত। ঘটনা তো একই, তুমি যদি মাইক্রোসফট টিমসেও নাও, আমি সেটাই বলছি যে মাইক্রোসফট টিমসেও নিলে তো তুমি তো ওটা নিয়ে তো মানে ওই মিসইউজটার কথা আমি বলছি। আমি যেভাবেই দেই মিসইউজটার কথা বলছি যে তুমি তো ওখান থেকে ডাউনলোড করে এটাকে, যদি এটা শুধুমাত্র তোমাদের বোঝার জন্য এটা দেয়া হচ্ছে, হ্যাঁ, সেই কমিটমেন্টটা তোমাদের করতে হবে। মানে এটা মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য না। ঠিক আছে? জি আচ্ছা ম্যাম, আমাদের ওই দিন যে ওয়ার্কশপটা হলো, ওই ওয়ার্কশপে বলা হয়েছিল যে মাইক্রোসফট স্ট্রিমের মধ্যে যদি দেয়া হয় তাহলে ইউটিউবের মতো। ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম, আমাদের ওই দিন যে ওয়ার্কশপটা হলো ওখানে